নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভারতীয় বায়ুসেনার ক্ষেত্রে যে নতুন যুদ্ধের প্লেন কেনার কথা চলছে, তার বিকল্প কি অর্কা হতে পারে? হ্যাঁ, ঠিকই শুনছেন। আডার তরফ থেকে, অর্থাৎ অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির তরফ থেকে এই ধরনেরই কিন্তু কথা বলা হচ্ছে। তো এটি কি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে ভারতীয় নৌবাহিনীর জন্য বহু প্রতীক্ষিত যে টুইন ইঞ্জিন ডেক বেস ফাইটার, সেই টুইন ইঞ্জিন ডেক বেস ফাইটার সম্পর্কে রিসেন্টলি ভারত সরকারের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয় এবং বিবৃতিতে বলা হয়, যেহেতু আমকা এবং টেডবিএফ একই সাথে তৈরি হচ্ছে, তবে যে পরিমাণ টাকা আমকার ক্ষেত্রে বিনিয়োগ করা হয়েছে সে তার থেকে কিছু অংশ টেডবিএফ এর ক্ষেত্রে বিনিয়োগ করা হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব টেডবিএফকে ভারতীয় নৌবাহিনীর ক্ষেত্রে অন্তর্ভুক্ত করার কথা চেষ্টা চলছে। তার কারণ হচ্ছে টেকনোলজিক্যাল দিক থেকে আমকা শুধুমাত্র তার স্ট্রাকচারটাই কিন্তু ফিফথ জেনারেশন, কিন্তু ওভারঅল যদি দেখা যায় তার অ্যাভিওনিক্স থেকে শুরু করে টেডবিএফ আর আমকার মধ্যে খুব একটা কিন্তু পার্থক্য থাকবে না। আর ঠিক এরপরেই আডা অর্থাৎ অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি, তারা ভারতীয় বায়ুসেনার যারা টপ মোস্ট অফিসার তাদের সাথে কিন্তু একটি জরুরি মিটিংয়ে বসেছে এবং তাদের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে যে ভারতের যে বহু প্রতীক্ষিত 114খানা যুদ্ধের প্লেন যেটা বিদেশ থেকে কেনার কথা চলছে, তার বিকল্প কিন্তু খুব সহজেই টুইন ইঞ্জিন ডেক বেস ফাইটারের যে এয়ারফোর্স ভার্সন অর্থাৎ অর্কা হতে পারে। তো সেই জন্য তারা যে কথাটি বলেছে সেটি কিন্তু খুব যুক্তি দিয়ে বলেছে এবং এবং আমার মনে হয় যে আডার তরফ থেকে যে কথাটি বলা হয়েছে সেটা কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতন নয়। ঘটনা হচ্ছে ভারতীয় বায়ুসেনা 114খানা যুদ্ধের প্লেন কেনার কিন্তু এখনো পর্যন্ত তারা ঠিক করে উঠতে পারেনি যে কি করতে হবে আগামী দিনে। তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত কোন ভেন্ডারের সাথে কিন্তু এখনো পর্যন্ত প্রাইস নিয়ে কোনো কথাই হয়নি। এখন এরপরে টেন্ডার দেওয়া হবে এবং টেন্ডারে যে ভেন্ডার অর্থাৎ যারা যুদ্ধের প্লেন ভারতকে সরবরাহ করবে তাদেরকে কি প্রাইস তারা তারা কোন মানে লোয়েস্ট বিডার যে হবে তার সাথে কিন্তু আবার প্রাইস নেগোসিয়েশন কমিটিতে বসা হবে। তার কারণ ভারতীয় বায়ুসেনার নিজস্ব কিছু স্পেসিফিকেশান আছে, সেই স্পেসিফিকেশান কিন্তু যুদ্ধের প্লেনে ইনক্লুড করা হবে এবং সেক্ষেত্রে কী দাম ধার্য করে সেই নিয়ে কিন্তু একটা লং টার্ম প্রসেস। তারপরে কিন্তু ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি যারা শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীর তরফ থেকে সেটাকে পাস করা হবে, অর্থাৎ এটা একটা লং টার্ম প্রসেস হতে চলেছে। তো এখানেই আডা বলছে যে যেহেতু আমরা টুইন ইঞ্জিন ডেক বেস ফাইটারের ক্ষেত্রে ফান্ডটা যেটা আমকার ক্ষেত্রে যে যে একটা অংশ ফান্ড যেহেতু টুইন ইঞ্জিন ফাইটার এয়ারক্রাফটের মধ্যে মানে ইনভেস্ট করা হয়েছে, আমরা খুব সহজেই খুব তাড়াতাড়ি এটাকে কিন্তু এক্সিকিউটিভ পর্যায়ে নিয়ে যেতে চলেছি। আর যেহেতু একটি নৌবাহিনী যুদ্ধের প্লেন অর্থাৎ টুইন ইঞ্জিন ডেক বেস ফাইটারের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে, যথা তার মধ্যে ফোল্ডিং উইং মেকানিজম, এটা কিন্তু খুব জটিল প্রক্রিয়া। এছাড়া যে নৌবাহিনী যুদ্ধের প্লেনে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ল্যান্ডিং গিয়ার। কারণ নৌবাহিনী যুদ্ধের প্লেন একটা 300 মিটারেরও কম একটা প্ল্যাটফর্মের মধ্যে টেক অফ এবং ল্যান্ডিং করে, তবে সেক্ষেত্রে তার ল্যান্ডিং গিয়ার যদি শক্ত না হয় এবং মানে শক্ত না হলে যুদ্ধের প্লেনের ক্ষেত্রে কিন্তু নানা রকম সমস্যা হতে পারে। এয়ারফোর্সের কিন্তু সেই অসুবিধা একেবারেই নেই, তার কারণ এয়ারফোর্স ভার্সানের ক্ষেত্রে না উইংটাকে ফোল্ড করতে হবে। এছাড়া এয়ারফোর্সের যে ল্যান্ডিং গিয়ার সেটি নৌবাহিনীর মতন ওই 300 মিটারের মধ্যে যুদ্ধের প্লেন কিন্তু ল্যান্ড করবে না বা টেক অফ করবে না, ফলে সেক্ষেত্রে ভারতীয় বায়ুসেনার ক্ষেত্রে এই যুদ্ধের প্লেন করাটা খুবই সোজা। শুধু এখানেই কিন্তু আডা সে থেমে থাকেনি, আডা আরও বলেছে যে ভারতীয় বায়ুসেনার ক্ষেত্রে এই যুদ্ধের প্লেনের ওজন কিন্তু প্রায় 2 টনের থেকেও কম হয়ে যাবে। সেক্ষেত্রে বায়ুসেনার ক্ষেত্রে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হবে যে এই যে অর্কা যুদ্ধের প্লেন তাতে নৌবাহিনীর থেকেও বেশি পরিমাণ মিসাইল এর মধ্যে ইনস্টল করার জায়গা থাকবে। এছাড়া এর মধ্যে যেহেতু তার ল্যান্ডিং গিয়ারের অত শক্ত ল্যান্ডিং গিয়ার থাকবে না, সেক্ষেত্রে জায়গা মানে অনেকটাই নিয়ে নেয় নৌবাহিনীর ক্ষেত্রে। বায়ুসেনার ক্ষেত্রে সেই সমস্যাটা না থাকার দরুন প্রচুর পরিমাণে ফুয়েল এর মধ্যে ফুয়েল নেওয়া যাবে, ফলে এর যে রেঞ্জ সেটা বহুলাংশেই বেড়ে যাবে। আর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আমরা কিন্তু বাইরে থেকে যে যুদ্ধের প্লেন কিনতে চলেছি সেটি কিন্তু 4.5 জেনারেশন ফাইটার, কিন্তু টেডবিএফ অর্থাৎ টুইন ইঞ্জিন ডেক বেস ফাইটার কিন্তু -5th জেনারেশন ফাইটার হতে চলেছে। অর্থাৎ এই মুহূর্তে যেগুলো 4.5 জেনারেশন যুদ্ধের প্লেন নিয়ে টেন্ডারে ভারতীয় বায়ুসেনা দরপত্র দিয়েছে তার থেকে এক কদম এগিয়ে সেই যুদ্ধের প্লেন কিন্তু অ্যাডভান্স ফিচার্স কিন্তু ভারতীয় বায়ুসেনা পেতে পারে। এখন ঘটনা হচ্ছে যে ভারতীয় বায়ুসেনার ক্ষেত্রে যে 2027 সালে যদি
ভারতীয় বায়ুসেনা নতুন করে টেন্ডার প্রকাশ করে, মানে সিলেক্ট করে যে ভেন্ডার যুদ্ধের প্লেন জিতবে, যুদ্ধের প্লেন যারা সরবরাহ করে, সেক্ষেত্রে যেটা কিন্তু পেতে পেতে 31-32 সাল কিন্তু হয়ে যেতে পারে। আর যদি সেটা রাফেল হয়, সেটা 2032-এর আগে পাওয়া কিন্তু এক কথায় অসম্ভব। তো সেখানে যদি এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনা কিছু ফান্ড তারা অর্কার ক্ষেত্রে ইনভেস্ট করে, তবে সেক্ষেত্রে অর্কাকে আমরা 2030-31 সালেই কিন্তু ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দিতে পারি। এবং সেক্ষেত্রে এই মুহূর্তে যে যুদ্ধের প্লেন ভারতীয় বায়ুসেনা কিনতে চাইছে, তার থেকে বহুলাংশে অ্যাডভান্স ফিচার্স কিন্তু আমাদের অর্কা ফাইটারের মধ্যে থাকবে। এখানেই কিন্তু শেষ নয়, তার কারণ হচ্ছে যে পরিমাণ টাকা আমরা যুদ্ধের প্লেন কেনার ক্ষেত্রে ব্যয় করব, অর্থাৎ প্রায় 25-30 বিলিয়ন ডলার, তার থেকে হাফ টাকায় কিন্তু ভারতীয় বায়ুসেনা অর্কার মতন যুদ্ধের প্লেন পেয়ে যেতে পারে। এবং শুধু তাই নয়, এই অর্কা ফাইটারের বা টেডবিএফ ফাইটারের মানে যে পরিমাণ অর্ডার আসবে, সেই অর্ডারে তার যে পার ইউনিট যে কস্ট, সেই পার ইউনিট কস্ট কিন্তু অনেকটাই কমে যাবে। শুধু এখানেই শেষ নয়, যে পরিমাণ টাকা অর্কাতে বিনিয়োগ করা হবে, অর্থাৎ একটা নতুন করে একটা ইনফ্রাস্ট্রাকচার গঠন করা হবে, এবং দেশীয় অনেক এলআরইউ আছে, দেশীয় অনেক বেসরকারি সংস্থা আছে, তাদেরকে কিন্তু এর মধ্যে নিয়োগ করার সাথে সাথে ভারতের প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা যেখানে বিদেশের কাছে চলে যেত, সেই পরিমাণ টাকা কিন্তু দেশেই মানে ইনভেস্ট হবে। আর অ্যাডা চাইছে যে এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনা যদি আমাদের সাথে একযোগে কাজ করে, তবে ভারতীয় বায়ুসেনার যে নিজস্ব কিছু স্পেসিফিকেশান রয়েছে, সেই স্পেসিফিকেশান কিন্তু এরা এখন থেকেই কাজ করতে শুরু করে দিলে কিন্তু 2030-31 সালেই ভারতীয় বায়ুসেনার ক্ষেত্রে টুইন ইঞ্জিন ডেক বেস ফাইটারের সাথে সাথে অর্কা ফাইটারও কিন্তু ভারতীয় বায়ুসেনার মধ্যে আমরা তুলে দিতে পারি। এবং সেখানে ভারতীয় বায়ুসেনার এটা একটা ভারতের যে একটা অ্যাভিয়েশন যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু স্ট্রং হয়ে যাবে, এবং দেশের টাকা দেশে বিনিয়োগ হবে, এবং একটা R&D সেক্টর, বড় রকমের R&D সেক্টর গঠিত হলে আগামী দিনে ভারতের যুদ্ধের প্লেন বা যুদ্ধের প্লেনের ইঞ্জিন যদি দেশেই তৈরি হয়, তবে বিদেশের উপর কিন্তু একেবারে নির্ভরতা কমে যাবে। আর বিদেশের উপর নির্ভরতা কমাটাই কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হতে চলেছে। যদিও ভারতীয় বায়ুসেনা হ্যালের উপরে কিন্তু খুব একটা সন্তুষ্ট নয়, কারণ হ্যাল কিন্তু ভারতকে ঠিক মতন তেজাস মার্ক 1 ডেলিভারি করতে পারেনি। যদিও এখানে হ্যালের যতটা দোষ, তার থেকে অনেক কিছু কিন্তু আরও অনেক আনুষঙ্গিক ব্যাপার আছে, যেটা কিন্তু ভারতের তেজাস মার্ক 1 কিন্তু ভারতীয় বায়ুসেনার ইন্ডাক্ট হতে মানে এখনো পর্যন্ত হয়নি। তো এখন দেখার ভারতীয় বায়ুসেনা কতটা মানে আগ্রহী হয়, এবং আডা যে প্রপোজালটা ভারতীয় বায়ুসেনাকে দিয়েছে তারা তাতে সম্মত হয় কিনা, সেটা খানিকটা হলো আগামী ফেব্রুয়ারিতে যে ইন্টারন্যাশনাল এয়ার শো হবে ব্যাঙ্গালোরে, তার একটা কিন্তু নির্যাস বেরিয়ে আসবে। তো আমাদের কিন্তু এই বিষয়ে নজর থাকবে। তো অবশ্যই আপনারা এই ভিডিওর উপর নজর রাখুন, আগামী দিনে কী কী ইনপুট বেরিয়ে আসে সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।